ছোট বন্ধুরা, ছুটি ক্লাসিক্স বিভাগে আজ থেকে শুরু হচ্ছে বনফুলের গল্প সিরিজ। এই সিরিজে আমরা বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন ছোট গল্প এবং বড় গল্প শুনব। এই সিরিজে আমাদের আজকের গল্প ভোরের স্বপ্ন। এই গল্পটা আমরা নিয়েছি বনফুল কিশোর সমগ্র প্রথম খণ্ড থেকে। বইটির প্রকাশক দেশ পাবলিশিং। বনফুল সম্পর্কে বলতে গিয়ে এই গ্রন্থের সম্পাদক ডক্টর প্রদ্যোৎ সেনগুপ্ত লিখেছেন, বাংলা সাহিত্যের ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় শেষাবধি বনফুল রূপেই চিহ্নিত হয়ে রয়েছেন। চিকিৎসক বলাইচাঁদ হলেন কথাশিল্পী বনফুল। বনফুল হয়েও তিনি অভিজাত বনফুল। সৌন্দর্যে, বর্ণে, গন্ধে তিনি স্বতন্ত্র। এই স্বাতন্ত্র্য নিয়েই তিনি সৃষ্টির উল্লাসে মগ্ন। বহু ব্যক্তির বহু বিচিত্র মুহূর্তের ভাবনা অনুভূতির তিনি রূপকার। চিকিৎসক ও বৈজ্ঞানিক দৃষ্টি তার সহজাত। চিকিৎসক বনফুল অনুবীক্ষণ যন্ত্রের তলায় জীবনের ও সমাজের প্রতিদিনের অনেক নির্ভুল তথ্যকে বিচার করেছেন। আর শিল্পী বনফুল সংস্কারমুক্ত দৃষ্টিতে জীবনের গভীর ছবি এঁকেছেন। শিশু বা কিশোর সাহিত্য প্রধানত তাদের জন্য রচিত হলেও তাতে সাহিত্যের নিত্যরসের সঞ্চয় থাকা চাই। সর্বস্তরের মানুষকে আনন্দ দান করার শক্তি তার মধ্যে থাকবেই। শৈশব বা কৈশোরে যা শুধুমাত্র আনন্দ বা রোমাঞ্চ জাগায়, তার মধ্যে থেকেই যৌবনের প্রৌঢ়ত্বে বা বার্ধক্যে নিত্য নবীন সত্যকে আমরা উপলব্ধি করতে পারি। বনফুল বাংলা সাহিত্যে শিশু ও কিশোর মনের জগতেও এই শক্তির স্বরূপকে প্রতিষ্ঠিত করেছেন। এক্ষেত্রে তিনি একজন সক্ষম লেখক। কৃত্রিম ছেলে মানুষই সৃষ্টি করে শিশু পাঠককে জয় করা যায় না। বুদ্ধি পরিপূর্ণ বিকাশ লাভের পূর্ব পর্যন্ত শিশু ও কিশোর মনের প্রকৃতি স্বাভাবিক অনুভূতি শক্তি দিয়ে তাকে সংরক্ষণ করে। সহজাত অনুভূতি তাকে সত্য ও অসত্য নির্ণয় সহায়তা করে। যার রচনার মধ্যে মনের সংযোগ স্বাভাবিক তাগিদ তারা অনুভব করে এবং আনন্দ পায়, তাকেই প্রিয় লেখক রূপে নির্বাচিত করে। বনফুলও শিশু কিশোরদের সাহিত্য রচনায় তাদের মনের আন্তরিক সহযোগিতা লাভ করেছেন। বনফুল মনে রেখেছেন, শিশুরও একটি নিজস্ব নৈতিক জগৎ আছে। পরিবার ও পরিবেশজাত সৎ অসৎ ভালো মন্দ সব কিছু সম্পর্কে কতগুলি সিদ্ধান্ত আছে। সহানুভূতিশীল ও শক্তিমান লেখক বনফুল তার শিশু ও কিশোর সাহিত্য রচনার ক্ষেত্রে এই কথাগুলি মনে রেখেছেন এবং সেই উপাদানগুলিকে কল্পনা ও সাহিত্যরসে মণ্ডিত করে স্থায়ী প্রভাব রেখে গেছেন। তাই শিশু ও কিশোর জগৎকে আপন স্বরূপে ফুটিয়ে তোলার ক্ষেত্রে বনফুল শিশু সাহিত্য জগতেও একজন স্মরণীয় লেখক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ভোরের স্বপ্ন। খোকন এখন অনেক বড় হয়েছে, কিন্তু এখনও সে সেই স্বপ্নটা দেখে, ঘুমিয়ে নয়, জেগে জেগেই। তখন স্কুলে পড়তো। সেটা ঠিক সরস্বতী পুজোর আগের দিন। স্কুলে খুব ধুমধাম করে পুজো হবে। মাস্টারমশাই বলেছেন কুমারটুলি থেকে প্রতিমা আনা হবে। তিনি বায়না দিয়ে এসেছেন। পুজোর ঠিক আগের রাত্রে তিনি নিজে গিয়ে নিয়ে আসবেন প্রতিমা। বিকেলবেলায় দেবদারু পাতা আর রঙিন কাগজের শিকল দিয়ে স্কুল সাজানো হয়ে গেছে। কালু, রামু, বিনয় আর পরেশের সঙ্গে কথা হয়ে গেছে তারা খুব ভোরে অন্ধকার থাকতে থাকতেই ডাকতে আসবে খোকনকে। সবাই মিলে মাঠে যাবে জবের শীষ, আমের মুকুল আর কুল সংগ্রহ করতে। খোকন বাইরের ঘরে শুয়েছে সেজন্য, যাতে তারা ডাকলেই শুনতে পায়। ভোরবেলা স্বপ্নটা দেখল। খোকন একাই যেন চলেছে মাঠের দিকে। পকেটে আছে বাঁশের ছোট বাঁশিটা আর গোটা 2 চকলেট। খোকন তখনই বাঁশি বাজাতে শিখেছিল। যার কাছে শিখত তিনি বলেছিলেন, তুমি যদি মন দিয়ে বাজাও তাহলে বেশ বড় বাজিয়ে হতে পারবে। বাবা বলেছিলেন, ক্লাসে যদি ফার্স্ট হতে পারো ভালো বাঁশি কিনে দেব। তাই খোকন যখনই বেড়াতে বেরোয় বাঁশিটি সঙ্গে নিয়ে বেরোয়। শহরের বাইরে যে মাঠটা আছে সেটার ওপারে আছে
একটা বাগানের মতো, ঠিক সাজানো বাগান নয়, এলোমেলো নানা রকম গাছ আছে সেখানে। অনেক গাছের নামও জানে না সে, আম, জাম, আতা, শিমুল, আকন্দ, কাপাস, খেটু, বাবলা, এলোমেলোভাবে রয়েছে অনেক। একধারে একটা বাঁশ ঝাড়ও আছে। তারপর আবার মাঠ, যব, গম, সর্ষের ক্ষেত। জায়গাটি খুব পছন্দ খোকনের, বেশ নির্জন। এইখানে এসে অনেক সময় সে বাঁশি বাজায়। সেই বাগানের দিকেই চলেছে খোকন, সঙ্গে টর্চও নিয়েছে। অন্ধকার তখনও কাটেনি ভালো করে। তার ভয় করছে না, খুব ভালো লাগছে। চলেছে তো চলেছেই, পথ যেন ফুরোয় না। মনে হচ্ছে অন্ধকারের ভিতর থেকে একটা সুর বাজছে। সুর না নুপুরের আওয়াজ, না ঝিঁঝির ডাক। টর্চের আলো ফেলে ফেলে চলতে লাগলো। বিশেষ কিছু চোখে পড়ল না, চলতে লাগলো সে। তার কেবলই মনে হতে লাগলো কিছু একটা হবে এবার। কি হবে তা কিছু বুঝতে পারছে না। খানিকক্ষণ পরে মাঠে এসে পড়ল। চেনা মাঠ, কিন্তু মনে হতে লাগলো অচেনা। দিনের বেলা কত ছোট, কিন্তু অন্ধকারে মনে হচ্ছে অফুরন্ত। তারপর হঠাৎ সে দেখতে পেল কে যেন এগিয়ে আসছে তার দিকে। দাঁড়িয়ে পড়ল খোকন। তারপর টর্চের আলো ফেলে দেখলে আশ্চর্য হয়ে গেল। ফুটফুটে মেয়ে দাঁড়িয়ে আছে একটি। এরকম সময়ে কোনো মেয়ে একা মাঠে আসবে? দিনের বেলাতেও কোনো মেয়েকে সে মাঠে দেখেনি। আরও আশ্চর্য হলো, মেয়েটি যখন আর একটু এগিয়ে এসে তার মুখের দিকে চেয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। সুন্দর মুখখানি, থপথপে ফর্সা রং, টুকটুকে লাল ঠোঁট দুটি, এক মাথা কালো চুল, পিছনে বেনি দুলছে। চমৎকার কোটও গায়ে দিয়েছে একটি। খোকনের মনে হলো মখমলের, সাদা মখমল, তার উপর ফিকে নীল রেশমের কাজ করা। অদ্ভুত মানিয়েছে। সমস্তটাই যেন অদ্ভুত মনে হলো খোকনের। গায়ে পড়ে আলাপ করা তার স্বভাব নয়। মেয়েটির দিকে এক নজর চেয়ে তাই এগিয়ে গেল সে। তারপর আলো ফুটতে লাগলো ধীরে ধীরে। অন্ধকার ফিকে হয়ে এলো। খোকন ঘাড় ফিরিয়ে দেখল মেয়েটি তার পিছু পিছু আসছে। চোখাচোখি হতেই আবার মুচকি হাসলো একটু। তারপর এক ছুটে চলে এলো তার কাছে। তুমি বুঝি খোকন? হ্যাঁ, আমার নাম জানলে কি করে তুমি? মেয়েটি হেসে মাথা নেড়ে বলল, অনেক দিন থেকে জানি। খোকন তো একে দেখেইনি কখনো। এই শহরেই থাকে নাকি? কোন পাড়ায়? তুমি কি এখানেই থাকো? ঘাড় কাত করে মেয়েটি জানালে এইখানেই থাকে সে। নাম কি তোমার? মন্টি, বলেই সে হাসতে লাগলো। তারপর পাশাপাশি চলতে লাগলো দুজনে। হঠাৎ মেয়েটি বললে, তোমার বাঁশি আমি শুনেছি। কোথায় শুনলে? এ জবাব না দিয়ে মুচকি হাসলে সে আবার। খোকন লক্ষ্য করল হাসলে তার গালে টোল পড়ে। খোকন উত্তরোত্তর বিস্মিত হচ্ছিল। মেয়েটি তার পকেটের দিকে চেয়ে বললে, বাঁশি এনেছো দেখছি, দেখি বাঁশিটা। খোকন বাঁশিটা পকেট থেকে বার করে তার হাতে দিলে। বার করতে গিয়ে একটা চকলেট পড়ে গেল মাটিতে। খোকন সেটা কুড়িয়ে পকেটে রেখে দিল। ওটা কি? চকলেট। একটি মাত্র এনেছো নাকি? আর একটা আছে। মেয়েটি আবার তার মুখের দিকে চেয়ে হাসতে লাগলো। অদ্ভুত হাসি মেয়েটির। মনে হয় ভিতর থেকে একটা আলোর আভা যেন ছড়িয়ে পড়ছে চোখে মুখে। হাসছো কেন? চকলেট পকেটে রেখেছো দেখে। কোথায় রাখবো তাহলে? মুখে। খোকনও হেসে ফেলে এবার। মুখেই রাখতাম, কিন্তু আজ যে সরস্বতী পুজো, অঞ্জলি না দিয়ে খাবো কি করে? ও তাই বুঝি? এ কথা শুনে আবার অবাক হলো খোকন। অঞ্জলি না দিয়ে কিছু খেতে নেই তা জানে না এই বুড়োধারী মেয়েটি? খ্রিশ্চান নাকি? মাঠের মাঝামাঝি এসে পড়েছে তারা এখন। একপাল গরু আর ভেড়াও চড়ছে দেখা গেল। হঠাৎ মেয়েটি বললে, আমি একটা ম্যাজিক জানি, দেখবে?
কি ম্যাজিক? দেখবে কি না বলো? দেখাও তো, দেখবো না কেন? ভয় পাবে না তো? আমি ভীতু নই, দেখাও কি দেখাবে। মেয়েটি হেসে ঠোঁটের ভঙ্গি করে বললে, আমি কিন্তু অমনি ম্যাজিক দেখাই না। আমি তো পয়সা সঙ্গে আনিনি, একটা চকলেট পেলেই দেখাবো। ঘাড় বেঁকিয়ে মেয়েটি তার মুখের দিকে চেয়ে হাসতে লাগলো। সত্যি কি মিষ্টি হাসি মেয়েটার। এখনই চকলেট খাবে? অঞ্জলি দেবে না? এর কোনো উত্তর না দিয়ে এক ছুটে এগিয়ে গেল মেয়েটি। তারপর ঘাড় ফিরিয়ে খোকনের দিকে একবার চেয়ে আবার ছুটতে লাগলো। খোকনের ভয় হলো রাগ করে চলে যাচ্ছে না তো। শোনো শোনো, ডাক শুনে মেয়েটা দাঁড়ালো, তারপর ফিরে দাঁড়ালো। মুখে মুচকি হাসি, চোখে ফুটে উঠেছে যেন একটা গর্ব আর স্পর্ধা। ভাবটা যেন জানতাম আবার ডাকবে। কি বলছো? ম্যাজিক দেখাবে বললে আর চলে যাচ্ছ যে? এ নাও চকলেট। এগিয়ে গিয়ে দুটো চকলেটই সে বার করলে পকেট থেকে। দুটো চাই না, একটা নেব, আর একটা তোমার জন্যে থাক। টপ করে একটা চকলেট সে খোকনের হাত থেকে তুলে নিল। তারপর আর চোখে খোকনের দিকে চাইতে চাইতে রাংতার মোড়কটা খুলতে লাগলো। কীরকম ম্যাজিক দেখবে? চকলেটটা মুখে ফেলে দিয়ে মেয়েটি বলল, এখনই দেখতে পাবে। তোমার হাতটা দেখি। হাত বাড়িয়ে দিল খোকন। সঙ্গে সঙ্গে হাতের আঙুলে থপথপে সাদা একটা শাঁখের আংটি পরিয়ে দিল মেয়েটি। তারপর বললে, এই দেখো। বলেই দে ছুট। দূরে একটু কুয়াশা হয়েছিল। খোকনের মনে হলো মেয়েটি সেই কুয়াশার ভেতর মিলিয়ে গেল। তারপর ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। সামনে যে গরুগুলো চড়ে বেড়াচ্ছিল তাদের দিকে চেয়ে খোকন অবাক হয়ে গেল। গরুগুলো নেই, তার জায়গায় দাঁড়িয়ে আছে শিংওয়ালা মানুষ কতকগুলো। পায়ে জুতোর বদলে খুর, হাতেও আঙুলের বদলে খুর, মুখও গরুর মতো, কিন্তু দাঁড়িয়ে আছে পিছনের দুপায়ে ভর দিয়ে, ঠিক মানুষ যেন। মানুষের মতোই কাপড় জামা পরা, কিন্তু পিছনে কাঁচা ফাঁক দিয়ে ল্যাজও ঝুলছে। এরা কারা? মানুষ গরু না গরু মানুষ? মনে পড়ে গেল সুকুমার রায়ের কবিতাটা। শুধু গরু নয়, যে কটা ভেড়া ছিল তারাও মানুষের মতো দুপায়ে দাঁড়িয়ে উঠেছে। আর সবচেয়ে আশ্চর্য, বাঙালির মতো বাংলা ভাষায় কথা বলছে তারা। খোকন শুনতে পেল একটা গরু বলছে, ওই যে আসছে একটা ডাকাত, জুতো মশমশিয়ে আসছে, লজ্জাও নেই, আমাদের গায়ের ছাল ছাড়িয়ে জুতো বানিয়ে আর তাই পরে বেড়াচ্ছে, অথচ এর জন্য এতটুকু লজ্জা নেই ওর। শুধু কি জুতো, আমাদের কি কম নির্যাতন করে ওরা? আমরা ওদের লাঙল টানছি, মাল বইছি, আমরা ওদের দুধ খাওয়াচ্ছি, আমাদের বাছুরের মুখের রস কেড়ে নিচ্ছে ওরা। ভণ্ডামি করে আবার গরুকে মা বলা হয়। পাজি ভণ্ড সব। ভেড়া বললে, শুধু তোমাদের কেন, আমাদের উপর কি কম অত্যাচার করে? ওর ওই রকম গরম কোটটা দেখো না, আমাদের গা থেকে লোম কেটে নিয়ে তবে না ওই গরম জামা বানিয়েছে। শুধু কি জামা, কম্বল টম্বল কত কিছু বানায় ওরা আমাদের লোম লুট করে। আর ওই নধর চেহারাটা কি কেবল দুধ খেয়ে হয়েছে নাকি? মাংস খায় না, আমাদের কেটে খায়। কেটে কেটে আমাদের তো শেষ করে এনেছে। ওরা আবার নিজেদের সভ্য বলে, ওরা খুনে, ওরা পাষণ্ড। হঠাৎ চারদিক থেকে রব উঠল। আমাদের খায়, আমাদের ডাল পালা ফল শিকড় কিচ্ছু বাদ দেয় না, আমাদের কেটে কুচিয়ে পুড়িয়ে সেদ্ধ করে ভেজে ধ্বংস করে রোজ। কি যন্ত্রণা দেয়। খোকন দেখলে মাঠের গাছেরা চিৎকার করছে। বাগানের আম গাছ, জাম গাছ, মাঠের গম, জবের চারা, তার পাশে সবজি খেতে শাক সবজিরা সবাই যোগ দিয়েছে সে চিৎকারে। পাশে যে পুকুরটা ছিল তার থেকে মাছেরাও লাফিয়ে লাফিয়ে উঠে বলতে লাগলো, আমাদেরও বাদ দেওয়া হয় না, আমরা জলের তলায় থাকি তবু আমাদের নিস্তার নেই। রোজ লক্ষ লক্ষ ছিপ আর লক্ষ লক্ষ জাল পড়ছে আমাদের জন্য। ওরা সর্বভূক, ওরা রাক্ষস। আকাশ থেকেও শব্দ আসতে লাগলো, আমরাও ভয়ে আছি, ওরা আমাদের এলাকাতেও হানা দিয়েছে এবার। খোকন দিশেহারা হয়ে গেল। এদিক ওদিক চেয়ে দেখল, মেয়েটাকে দেখতে পেল না কোথাও। ছুটে এগিয়ে গেল খানিকটা। সামনে সারি সারি কয়েকটা কাপাস গাছ,
শুনতে পেল তারা বলছে, আমাদের তুলো চুরি করে কেমন কাপড় পরেছে দেখেছ না? কি করবে ভেবে পেল না খোকন। আত্মগ্লানিতে সমস্ত অন্তর ভরে উঠল তার। শীতেও কান দুটো গরম হয়ে উঠল। তার কেবলই মনে হতে লাগলো, সত্যি কি আমি চোর, ডাকাত, খুনে রাক্ষস? কিন্তু ওরা যা বলছে তাও তো মিছে কথা নয়। শুনতে পেল বাঁশ গাছের ঝাড় মাথা তুলিয়ে বলছে, আমাদের কেটে চিড়ে টুকরো টুকরো করে ঘর বাড়ি তৈরি করে, ওরা আসবাব তৈরি করে। ওই যে ওর পকেটে বাঁশিটা রয়েছে, ওটা আমাদেরই কাউকে কেটে করেছে। আর শুধু কি কেটে শুকিয়ে চেঁচে গরম লোহার শিক পুড়িয়ে ছেঁদা করে তবে হয়েছে ওই বাঁশি? ভয়ানক নিষ্ঠুর ওরা। খোকন আংটিটা খুলে ফেললে সঙ্গে সঙ্গে যেমন ছিল তেমনি হয়ে গেল। দেখতে পেল সেই মেয়েটাও একটু দূরে দাঁড়িয়ে রয়েছে আর তার দিকে চেয়ে হাসছে। খোকন অবাক তো হয়েই ছিল, এবার ভয়ও পেল একটু। যদিও একটু আগেই সে বলেছিল ভয় পাবে না। কে এই মেয়েটি? কোনো মায়াবিনী ডাইনি নয় তো? কোথা থেকে এলো? এর আগে তো কখনো দেখিনি ওকে। দাঁড়িয়ে আছো কেন? এসো না এদিকে। মেয়েটি মুচকি হেসে হাতছানি দিয়ে ডাকলো খোকনকে। খোকন দাঁড়িয়ে রইল, যাবে কিনা ভাবতে লাগলো। একবার এও মনে হতে লাগলো বাড়ি ফিরে যাবে কিনা, কিন্তু তখনই মনে পড়ল জবের শীষ, আমের মুকুল সংগ্রহ করা হয়নি। অঞ্জলি দেবার সময় ওগুলো চাই। কালু, রমেশ, বিনুরা আসবে বলেছিল, কিন্তু কেউ তো এলো না। কোথায় অদ্ভুত মেয়েটা জুটে গেল? হঠাৎ খোকন দেখতে পেল মেয়েটাই ওর দিকে এগিয়ে আসছে। কাছে থেকে আসতেই খোকন বললে, এই নাও তোমার আংটি। মেয়েটি মুচকি হেসে ঘাড় নেড়ে বললে, কেমন ম্যাজিক দেখালুম? সত্যি খুব অদ্ভুত। কি করে হলো বলো তো? তা জানি না। কেমন লাগলো তোমার? খুব খারাপ লাগলো। আমি সত্যি ওই রকম দুহাতে কেবল লুট আর খুন করে চলেছি? পৃথিবীর সমস্ত বীরের তো ওই পরিচয়। ইতিহাস তো পড়েছ? পড়েছি, কিন্তু এমনভাবে চোখে আঙুল দিয়ে কেউ ওর তো দেখিয়ে দেয়নি কখনো, যেমন তোমার আংটিটা দেখিয়ে দিল। আচ্ছা, কেমন করে হলো বলো তো? বললাম তো জানি না। ওই আংটি যে পরে ওই রকম দেখতে পায়। যে শাঁখ দিয়ে ওটা তৈরি, সে শাঁখের নাম জ্ঞান শঙ্খ। আমি একজন সাধুর কাছে পেয়েছিলাম ওটা। আমার কিন্তু খুব খারাপ লেগেছে। মেয়েটি মুচকি হেসে বললে, তোমাকে কিন্তু একটা কথা বলতে পারি। কি? নিজেকে তুমি যতটা হীন মনে করছো ততটা হীন তুমি নও। পৃথিবীতে বাঁচতে হলে অপরকে খানিকটা শোষণ করে বাঁচতে হয়। গাছেরা মাটির রস শোষণ করে, গরু ভেড়ারা ঘাস পাতা ছিঁড়ে খায়। এ না হলে সৃষ্টি রক্ষা হতো না। ও নিয়ে মন খারাপ করো না তুমি। তোমার আর একটা রূপ আছে, সেটা তোমার চোখে পড়েনি এখনো। সেটা কি? দেখাচ্ছি, এসো না আমার সঙ্গে। কোথায় যাব? ওই মাঠে। খোকন মন্ত্রমুগ্ধ পথ চলতে লাগলো মেয়েটির পিছু পিছু। মেয়েটি বাগান পেরিয়ে মাঠে নামল। জবের ক্ষেত, চারিদিকে সবুজ সবুজ। তার উপর হীরের টুকরোর মতো ছড়ানো রয়েছে অসংখ্য শিশির কণা। জবের ক্ষেতের মাঝখানে একটি আম গাছ, থোকা থোকা মুকুল তাতে। গাছের পাতা দেখা যাচ্ছে না। মেয়েটি চলতে চলতে সেই গাছের দিকে চলতে লাগলো। গাছের তলায় দুটো ঢিপি আছে, একটা উঁচু আর একটা নিচু। মেয়েটি জব গাছের ভেতর দিয়ে গিয়ে সেই উঁচু ঢিপির ওপর বসল। তুমি এটাতে বসো। খোকন বসল নিচু ঢিপিতে। এইবার আংটিটি পরে চোখ বুজে বাঁশি বাজাও দেখি, বেশ মজার জিনিস দেখতে পাবে। চোখ খুলো না কিন্তু। খোকন অভিভূত হয়ে পড়েছিল। আপত্তি করবার মতো মনের জোর ছিল না আর। সে চোখ বুজে বাঁশিতে কিছুদিন থেকে আশাবরীর গত সাজছিল একটা, সেইটাই বাজাতে লাগলো। বাজাতে শুরু করেই আশ্চর্য হয়ে গেল সে। বাহ, সুন্দর তো! এমনভাবে তার বাঁশি তো আর কোনোদিন বাজেনি। মনে হলো সুরের ঝর্ণা যেন নেমে আসছে তার বাঁশি থেকে। তন্ময় হয়ে বাজাতে লাগলো খোকন। আশাবরীতে ডুবে গেল সে যেন।
ক্রমশ তার নিমিলিত দৃষ্টির সামনে মূর্ত হতে লাগলো এক নতুন জগৎ। সে জগতে অন্ধকার নেই, প্রখর আলোও নেই, এক আবছা মৃদু নীলাভ আলোয় ঢাকা সমস্ত আকাশ। অনেক উজ্জ্বল নক্ষত্র দেখা যাচ্ছে। এমন নীল আকাশ আর এত উজ্জ্বল নক্ষত্র খোকন আর কখনো দেখেনি। তার মনে হলো নক্ষত্রগুলো যেন কাঁপছে, তারা যেন জীবন্ত, বাঁশির সুরে মুগ্ধ হয়ে কি যেন বলতে চাইছে আলোর ভাষায়। কিন্তু খোকন বুঝতে পারছে না, সে কেবল দেখছে নক্ষত্রগুলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে ক্রমশ। অবাক হয়ে সে চেয়ে রইল তাদের দিকে, তাদের ভাষা বোঝবার চেষ্টা করতে লাগলো। তারপর হঠাৎ সচেতন হলো, তার চারপাশেও ভিড় জমে গেছে। সমস্ত প্রকৃতি যেন এসে দাঁড়িয়েছে। যে গরু আর ভেড়ারা একটু আগে তাকে গাল দিচ্ছিল, সবাই হাত জোড় করে দাঁড়িয়েছে। তারা বলছে, এতক্ষণ আমরা ভুল বুঝেছিলাম তোমাকে। তুমি সুরের সাধক, তাই তুমি এই পৃথিবীর একচ্ছত্র সম্রাট। তোমার এই সুর শুধু বাঁশিতেই বাজছে না, বাজছে তোমার ধর্মে, তোমার বিজ্ঞানে, তোমার সভ্যতায়, তোমার সংস্কৃতিতে। তোমার এই বিরাট সৃষ্টির জয়যাত্রায় আমাদেরও ডেকেছ তুমি সহায়তা করার জন্য। এতেই আমরা কৃতার্থ, আমরা ধন্য। গাছপালা, মাটি, আকাশ সবাই সমস্বরে বলে উঠল, আমরা কৃতার্থ, আমরা ধন্য। খোকন তন্ময় হয়ে বাঁশি বাজিয়েই চলেছে। এরপর যা ঘটল তা আরও অদ্ভুত। খোকনের বাঁশির সুর ছাপিয়ে আর একটা সুর বাজতে লাগলো, সুন্দর গম্ভীর মিষ্টি সুর একটা। সে সুরের ঝংকারে আকুল হয়ে উঠতে লাগলো চতুর্দিক। সেই আবছা মৃদু নীলাভ আলো স্বচ্ছ হতে লাগলো ক্রমশ। আর ঠিক পরেই একটা আশ্চর্য জিনিস দেখতে পেল খোকন। চক্রবাল রেখায়, যেখান থেকে রোজ সূর্য ওঠে, সেইখানে সোনার মতো চকচকে কি যেন একটা উঠছে। রংটা সূর্যেরই মতন, কিন্তু গোল নয়, তিন কোণা। সূর্য তিন কোণা হয়ে গেল কি করে? ক্রমশ উপরে উঠতে লাগলো সেটা। তখন খোকন দেখে অবাক হয়ে গেল যে ওটা সূর্য নয়, মণিমাণিক্য খচিত সোনার মুকুট। তারপর মুকুটের নিচে কপাল দেখা গেল, তারপর চোখ আর ভুরু, জীবন্ত চোখ। কি দৃষ্টি সে চোখের! সমস্ত মুখটা উঠল। তারপরে আরও স্পষ্ট হয়ে উঠল সুরের ঝংকার। মনে হতে লাগলো লক্ষ লক্ষ ভ্রমর গুঞ্জন করছে যেন। মুখের ওপর ক্রমে ক্রমে সমস্ত শরীরটা দেখা গেল। খোকন সবিস্ময়ে দেখলে, এ কি, এ যে সরস্বতীর জীবন্ত প্রতিমা। সদ্য ফোটা শতদলের উপর বসে আছেন, পায়ের কাছে জীবন্ত হাঁস, বীণা বাজাচ্ছেন বীণা পানি। সোনালি আলোর ছোঁয়া লেগে স্বচ্ছ হয়ে গেছে আবছা নীলাভ আলো। খোকন অবাক হয়ে দেখতে লাগলো সরস্বতীর মুখ ওই মেয়েটির মতো। খোকনের বাঁশি থেমে গেল। চোখ খুলে চেয়ে দেখলে উঁচু ঢিপের ওপর মেয়েটি বসে আছে। খোকনের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। তার পায়ে লুটিয়ে পড়েছে জবের শীষ, মাথার ওপর দুলছে আমের মুকুল। আমের মুকুল ঝরে ঝরে পড়ছে তার পায়ে। বাঁশি থামালে কেন? চোখই বা খুললে কেন? এসব কথার জবাব না দিয়ে খোকন জিজ্ঞেস করলে, তুমি কি সরস্বতী? তো আমি তো মন্টি, কিন্তু তোমাকে ঠিক সরস্বতীর মতো দেখাচ্ছে। তোমার পায়ের কাছে জবের শীষ আর আমের মুকুল, মনে হচ্ছে যেন সরস্বতীর পায়ে অঞ্জলি দেওয়া হয়েছে। অঞ্জলি দেওয়া যখন হয়েই গেছে, তখন চকলেটটা খেয়ে ফেলো এবার। ঠিক এই সময় ঘুম ভেঙে গেল খোকনের। দেখলে অনেক বেলা হয়ে গেছে। তাকে তো রাখতে আসেনি কেউ। তাড়াতাড়ি উঠে পড়ল বিছানা থেকে, জামা গায়ে দিল। জামার পকেটে হাত দিয়ে দেখলে দুটো চকলেটই আছে। তারপর মুখ ধুয়ে ছুটল স্কুলে। রাতের ট্রেনে মাস্টারমশাই কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে এসেছেন নিশ্চয়ই। এতক্ষণ প্রতিমা বোধহয় বসানো হয়ে গেছে। খোকন গিয়ে দেখল এই প্রতিমার মুখও ঠিক সেই মেয়েটির মতো। তার দিকে চেয়ে ঠিক মুচকি মুচকি হাসছে। মনটিকে আর দেখতে পায়নি খোকন। খোকন এখন অনেক বড় হয়েছে, নাম করা বাঁশি বাজিয়ে হয়েছে।
অনেক প্রাইজ, অনেক মেডেল পেয়েছে, লেখাপড়া তো সে বেশ ভালো ছেলে, কিন্তু ওই স্বপ্নটা সে এখনও দেখে, ঘুমিয়ে নয়, জেগে জেগেই। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে বনফুলের লেখা ভোরের স্বপ্ন। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।